সেলিব্রিটিদের ইউটিউব চ্যানেল এর নিচে কমেন্ট সেকশনে লিংক করে পেস্ট করে দিবেন ভুলেও দেখবেন 10,000 সাবস্ক্রাইবের জন্য ভাইয়া 2,200 টাকা লাগে 10,000 সাবস্ক্রাইব। আচ্ছা বোটানি আমরা চ্যাপ্টার 2 পড়ি। এর মধ্যে কোষ বিভাজন কাকে বলে? আমাদের এটা 9 10 এও আছে, একদম ইন্টারমিডিয়েটে হুবহু মিল আছে এর মধ্যে। তার লিখছো এই ডেফিনেশনটা লেখো, যে প্রক্রিয়ায় একটি কোষ থেকে অপত্য কোষ উৎপন্ন হয় তাকে কোষ বিভাজন বলে। তাহলে কোষ বিভাজন 3 পদ্ধতিতে ঘটে। লেখো যে কোষ বিভাজন 3 পদ্ধতিতে ঘটে। 9 10 মানে ইন্টারমিডিয়েটের সবচেয়ে সহজ এবং 9 10 এর মধ্যে মিল থাকার মধ্যে এই চ্যাপ্টারটা একটা আছে, আর তোমার আরো কয়েকটা চ্যাপ্টার আছে একদম মিল আছে এর মধ্যে। হুবহু জিনিসটা কিছু মিউসিস কোষ বিভাজনটা একটু ইলাবোরেট করে লিখছে, মাইটোসিসটা সব সেম আছে। কোষ বিভাজন 3 প্রক্রিয়া ঘটে থাকে। কোষ বিভাজন 3 প্রক্রিয়া ঘটে। কোষ বিভাজন ঘটে 3 প্রক্রিয়া। এটা হচ্ছে মাইটোসিস, মিওসিস আর অ্যামাইটোসিস। মাইটোসিস, মিওসিস আর মাইটোটিক। ওটা কোনটা? মাইটোটিক মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, মাইটোটিক আর মাইটোসিস একই জিনিস। মাইটোসিস, মিওসিস আর অ্যামাইটোসিস। মাইটোসিস, মিওসিস, মিওসিস আর অ্যামাইটোসিস। 1882 সালে ওয়াল্টার ফ্লেমিং, WALTR, ওয়াল্টার ফ্লেমিং 1882 সালে। ওয়াল্টার ওয়াল্টার ফ্লেমিং 1882। ওয়াল্টার ফ্লেমিং সর্বপ্রথম সালামান্ডার, সামুদ্রিক স্যালামান্ডার। নামগুলো কি ভাইয়া আসবে এমসিকিউ তে? হ্যাঁ, মানে ইন্টারনাল পরীক্ষাতে আসবে, কিন্তু এরকম প্রতিযোগিতামূলক মানে আসলেও আসতে পারে, এমন না যে আসবে না বা একেবারে ফালার মতো না। সালটা মনে রাখতে হবে না, সাল মনে রাখতে হবে না, শুধুমাত্র নামটা মনে রাখতে হবে। সাল না পড়লেও সমস্যা নেই, কিন্তু কে করছে সর্বপ্রথম সেলিব্রেশনটা লক্ষ্য করছে কে? এটা খুব ভালো একটা এমসিকিউ। ওয়াল্টার ফ্লেমিং 1882 সালে সামুদ্রিক স্যালামান্ডার মাছে সর্বপ্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন। খালি চোখ দিয়ে দেখছো ভাই? কোষ বিভাজন না, এই এর মধ্যে মাইক্রোস্কোপ দিয়ে দেখছে হয়তো বা। মাছটা দেখতে ভাইয়া কেমন ছিল? স্যালামান্ডার মাছ দেখছ নাই? স্যালামন্ড মাছ, ওই যে দেখতে অনেকটা স্যামন মাছ অথবা দামি মাছটা আর কি, ওই যে কিছু একটা মাছ হবে আমেরিকান দামি মাছটা, আমাদের আয়ের মাছের মতো হতে পারে, আয়ের মাছ। আচ্ছা, অ্যামাইটোসিস প্রক্রিয়া, বড় করে লেখা অ্যামাইটোসিস, যে প্রক্রিয়ায় লেখলাম 1882 সালে স্যালামান্ডার মাছে সর্বপ্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন। হ্যাঁ, দেখাও। সর্বপ্রথম স্যালামান্ডার মাছে কোষ বিভাজন লক্ষ্য করেন কত সালে? 1882 সালে ওয়াল্টার ফ্লেমিং। স্যালামান্ডার সর্বপ্রথম সামুদ্রিক স্যালামান্ডার মাছে কোষ বিভাজন লক্ষ্য করেন। তাহলে 3 ধরনের হয়ে থাকে, কি কি? অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। আমরা অ্যামাইটোসিসটা পড়ব। অ্যামাইটোসিস কাকে বলে? যে প্রক্রিয়ায় নিম্ন শ্রেণীর জীব এগুলো বিভাজিত হয়, মানে একটি সরাসরি মাতৃকোষ থেকে জটিল প্রক্রিয়া ছাড়াই একটি মাতৃকোষ, যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ থেকে জটিল প্রক্রিয়া ছাড়াই মাতৃকোষ থেকে জটিল প্রক্রিয়া ছাড়াই দুটি অপত্য কোষ উৎপন্ন করে তাকে অ্যামাইটোসিস বলে। মানে এখানে সিম্পল ওয়েতে হয়ে যাবে, যে প্রক্রিয়ায় একটি কোষ থেকে জটিল প্রক্রিয়া ছাড়াই দুটি অপত্য কোষে পরিণত হয় তাকে অ্যামাইটোসিস বলে। উৎপন্ন করে না? হ্যাঁ, উৎপন্ন হয় বা উৎপন্ন করে তাকে অ্যামাইটোসিস বলে। খাতা এই বইয়ের মধ্যে দাগাও আর খাতা লিখতে থাকো, কারণ লিখলে তো তোমার মনে থাকবে, একবার লিখলে মাথায় ঢুকবে যে এটা লিখছিলাম। তারপরে তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তোমার অ্যামাইটোসিসটা এর আগে 9 10 বই ছিল? না ভাই, আগের ক্লাসে ছিল এটি, মানে শুধু সংজ্ঞাটা ছিল। সংজ্ঞা দেখা ছিল যে ব্যাকটেরিয়া এই পদ্ধতিতে বিভাজিত হয়, কালার অ্যামিবা এদের ভিতরে। তাহলে অ্যামাইটোসিস মানে কি? যেটা নরমালি তোমার এই ক্ষেত্রে তোমার কোনো ইয়ে লাগে না, তোমার জটিল কোনো প্রসেস ছাড়াই হয়ে যায়। মানে কিভাবে হয়? প্রথমে একটা কোষ থাকে,
এই কোষের যে নিউক্লিয়াস যেটা আছে এই নিউক্লিয়াসটা লম্বা হয়ে যায় এবং মাঝখানে খাঁজ তৈরি হয়। ডাম্বেল আকৃতি হয়ে যায়। হ্যাঁ, ওটা লম্বা হয়ে যায়। কোষ যেটা আছে এটা লম্বা হয়ে যাবে। লম্বা হয়ে গেলে ওর যে নিউক্লিয়াস যেটা আছে নিউক্লিয়াসটাও লম্বা হয়ে যায়। নিউক্লিয়াস যখন লম্বা হবে মাঝখানে যখন খাঁজ তৈরি হয়েছে এটা থেকে দুইটা কোষ আলাদা হয়ে যাবে। নিউক্লিয়াসটা আলাদা হয়ে অপত্য দুটি কোষ তৈরি করবে। তাহলে এখানে কি কোনো ধরনের জটিল প্রক্রিয়া হইল? এটা কোনো ধরনের জটিল প্রক্রিয়া ছাড়াই নতুন দুইটা কোষ একটা কোষ থেকে জটিল প্রক্রিয়া ছাড়াই অপত্য দুটি কোষ উৎপন্ন হয়েছে। এটাকে কি বলে? হেমাইটোসিস। করা যাবে? তাহলে ওয়াল্টার ফ্লেমিং 1882 সালে এটা আবিষ্কার করেছে স্যালামান্ডার। তাহলে এই জিনিসটা এটা কিভাবে হয়? এটা আমরা ওই বাইনারি ফিশন করবো। আমরা আরেকটা প্রসেস আছে বাইনারি ফিশন। বাইনারি ফিশনেও এই একই প্রসেসে হয় যে ক্রোমোজোমগুলো প্রথমে ক্রোমোজোম লম্বা হয়ে এবং অনুপ্রস্থ বরাবর লম্বা হয় না অনুদৈর্ঘ্য বরাবর? অনুদৈর্ঘ্য না অনুপ্রস্থ? এখানে তো দেখো অনুদৈর্ঘ্য না অনুপ্রস্থ বরাবর কি বলছে দেখো তো। এই প্রক্রিয়াটি কি বলছে যে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোনো ধরনের জটিল প্রক্রিয়া ছাড়াই সরাসরি মাতৃকোষ বিভাজিত হয়ে থাকে। এখানে বলছে যে এক্ষেত্রে নিউক্লিয়াস প্রত্যক্ষভাবে সরাসরি দুই অংশে বিভক্ত হয়। প্রথমে লম্বা এবং মাঝখানে একটা খাঁজ সৃষ্টি হয় এবং নিউক্লিয়াস পরিণত হয়েছে। পরে নিউক্লিয়াসটির মাধ্যমে দুটি চক্রাকার কি বলছেন চক্রাকার গর্তের ভেতরে ঢুকে গিয়ে খাঁজের সৃষ্টি করে। ওই একই কথা বলছে। মানে এই জিনিসটাই হয়, মাঝখানে একটা লম্বা হয়ে যাবে, নিউক্লিয়াস লম্বা হবে, কোষটা লম্বা হবে, নিউক্লিয়াস লম্বা হবে, মাঝখানে খাঁজ তৈরি হবে, আলাদা হয়ে যাবে। তো এদের মাঝখানে কাদের মাঝখানে এটা দেখা যায়? ইস্ট অ্যামিবা আর কি আছে? হ্যাঁ, এককোষী যারা আছে ইস্ট অ্যামিবা এবং এককোষী জীবে। ইস্ট অ্যামিবা ব্যাকটেরিয়া আছে। হ্যাঁ, স্পাইরোগাইরা নামক একটা শৈবাল আছে। ইস্ট কি বললাম? ইস্ট অ্যামিবা এককোষী জীবে ব্যাকটেরিয়া। হ্যাঁ, ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন প্রক্রিয়া অনেকটা অ্যামাইটোসিসের মতোই। দ্যাট মিনস ব্যাকটেরিয়ার মধ্যেও যে হয় দ্বিবিভাজন ঘটে, এটা কিন্তু অনেকটা লেখা থাকে ইস্ট অ্যামিবা ব্যাকটেরিয়া। এদের মধ্যে অ্যামাইটোসিস প্রক্রিয়া সংখ্যা বৃদ্ধি ঘটে। নীলাভ সবুজ শৈবাল লিখছো? আরেকটা লেখো নীলাভ সবুজ শৈবাল। নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়া, এদেরকে নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়া। নীলাভ সবুজ শৈবাল 9-10 আছে তো। নীলাভ সবুজ শৈবাল অবলিক দিয়ে লেখো সায়ানোব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়াকে আরেকটা নামে ডাকে নীলাভ সবুজ শৈবাল। নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়া। নীলাভ সবুজ শৈবাল ব্র্যাকেট লেখো সায়ানোব্যাকটেরিয়া। এদের মধ্যে কোন ধরনের বিভাজন ঘটে? অ্যামাইটোসিস প্রকৃতি এটা ঘটে থাকে। আচ্ছা, লেখো অ্যামাইটোসিস কোষ বিভাজনকে প্রত্যক্ষ বিভাজন বলে। অ্যামাইটোসিস কোষ বিভাজনকে প্রত্যক্ষ বিভাজন বলে। অ্যামাইটোসিস কোষ বিভাজনকে প্রত্যক্ষ বিভাজন বলে। প্রত্যক্ষ বিভাজন বলে। কারণ এ প্রক্রিয়ায় জটিল প্রক্রিয়া ছাড়াই সরাসরি দুটি অপত্য কোষে পরিণত হয়। কারণ এ প্রক্রিয়ায় জটিল প্রক্রিয়া ছাড়াই এ প্রক্রিয়ায় জটিল প্রক্রিয়া ছাড়াই
দুটি মাতৃ মানে প্রত্যক্ষভাবে দুটি অপত্য কোষ উৎপন্ন হয়। প্রত্যক্ষভাবে দুটি অপত্য কোষ উৎপন্ন হয়। ডাইরেক্ট, এখানে কোনো ধরনের জটিল কোনো সিস্টেম নাই, সিম্পল ওয়েতে এটা হয়ে যায়। তাহলে অ্যামাইটোসিস যাদের ঘটে তারা কি উন্নত না অনুন্নত প্রাণী? অনুন্নত, দ্যাট মিনস তারা অত বেশি ডেভেলপ নয়। আচ্ছা, মাইটোসিস বা সমীকরণী কোষ বিভাজন, বড় করে লেখো, মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন লেখো, একে সমীকরণী কোষ বিভাজন বলে। মাইটোসিস কোষ বিভাজনকে কি বলে? সমীকরণী কোষ বিভাজন বলে। মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণী কোষ বিভাজন বলে। মাইটোসিস কোষ বিভাজনের আরেক নাম কি? ইকুয়েশনাল সেল ডিভিশন। ব্র্যাকেটে লেখো ইকুয়েশনাল। তোমাদের ইংলিশ টার্মগুলো শিখতে হবে। তোমাদের বইয়ে যে ইংলিশ টার্ম আছে মাস্ট শিখতে হবে, কারণ এগুলা মেডিকেলে এই ইংলিশ টার্ম অপশনগুলো যেটা, এগুলো সব ইংলিশ টার্মে আসছে। মানে ম্যাক্সিমামে তোমার ইংলিশ টার্মগুলো দিয়ে দিছে, তোমার বইতে আছে এগুলা। বাংলা পাশাপাশি ইংলিশ টার্ম যেগুলো আছে এগুলো মাস্ট শিখতে হবে। তাহলে কি বললাম? সমীকরণী কোষ বিভাজন বলে। কারণ এ কোষ বিভাজনে মাতৃকোষের অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে। কোষ বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে। অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে। অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে এবং হুবহু সমগুণ সম্পন্ন হয়। হুবহু সমগুণ সম্পন্ন হয়। একদম সেম টাইপ হবে। মাতৃ সেল যেটা কম ওর মতোই হবে, একদম সমগুণ সম্পন্ন হয়। আচ্ছা, তাহলে সংজ্ঞাটা লেখো। এটা কিন্তু পরীক্ষায় আসবে যে মাইটোসিসকে সমীকরণী কোষ বিভাজন কেন বলে। সংজ্ঞাটা লেখো, নিচে স্টার্ট দিয়ে লেখো, যে কোষ বিভাজনে কই যাও, বাইরে যেতে না। কই যাও? আচ্ছা, যে কোষ বিভাজনে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একবার বিভাজন ঘটে। 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 ওয়ালাইকুম আসসালাম। আছে ক্লাস আছে 4টায়? হ্যাঁ 4টায়। ওয়ালাইকুম না। তাহলে লেখো, যে প্রক্রিয়া লিখছো এবং কি বললাম, অপত্য কোষের নিউক্লিয়াস সাইটোপ্লাজম একবার বিভাজন ঘটে এবং অপত্য কোষের ক্রোমোজোম মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। এটা তো লিখছো, এটা কেন সংজ্ঞার মধ্যে ওইটা লিখতে হবে। নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের একবার বিভাজন ঘটে এবং অপত্য কোষের ক্রোমোজোম মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। অপত্য কোষের ক্রোমোজোম মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। অপত্য কোষের ক্রোমোজোম মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে।
অপত্যকোষীয় ক্রোমোজোম মাতৃকোষীয় ক্রোমোজোম সংখ্যার সমান থাকে তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে। আচ্ছা, স্টার দিয়ে লেখো। আচ্ছা, জীবদেহে সকল দেহকোষে যেমন মানে মানে তোমাদের সোমাটিক সেল বলে, দুই ধরনের কোষ আছে না? গেমেটিক সেল আর গেমেটিক সেল। উদ্ভিদের দুই ধরনের কোষ আছে, একটা কি সরি দুই ধরনের কোষ থাকে সকল জীবদেহে, জীবদেহে মানে সকল দেহকোষে, এবং উদ্ভিদের বিভাজন ক্ষমতা সম্পন্ন সকল কোষে, উদ্ভিদে বিভাজন ক্ষমতা সম্পন্ন সকল কোষে, যেমন ক্যাম্বিয়াম। কয় জফল আকার? ক্যাম্বিয়াম কি? হোয়াট ইজ ক্যাম্বিয়াম? ক্যাম্বিয়াম হচ্ছে ক্যাম্বিয়াম হচ্ছে জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে যে টিস্যুগুলো থাকে তাদেরকে ক্যাম্বিয়াম বলে। ভাস্কুলার বান্ডেলের মাঝখানে থাকে, দ্যাট মিন্স। আচ্ছা, আগে লেখো ক্যাম্বিয়াম, তারপর লেখো বর্ধিষ্ণু মূল এবং কাণ্ড। বর্ধিষ্ণু মূল কমা কাণ্ড, বর্ধিষ্ণু মূল কমা কাণ্ড কমা মজ্জা রশ্মি, মজ্জা রশ্মি। ম বর্গের জয় জয় আকার মজ্জা, মজ্জা রশ্মি, কমা দিয়ে লেখো মজ্জা রশ্মি, মজ্জা কমা মজ্জা রশ্মি লিখছো? মজ্জা রশ্মি এবং শীর্ষস্থ ভাজক টিস্যুতে, শীর্ষস্থ বা এপিক্যাল মেরিস্টেম, ইংলিশে লিখতে পারো এপিক্যাল মেরিস্টেম, শীর্ষস্থ ভাজক টিস্যু। শীর্ষস্থ তাহলে আমার সহায় দীর্ঘিকার মধ্যে সহায় দুধের সহায় হয়। শীর্ষস্থ ভাজক টিস্যু ব্র্যাকেটে লেখো এপিক্যাল মেরিস্টেম, এপিক্যাল মেরিস্টেম। এপিক্যাল মেরিস্টেম কোষে এই বিভাজন ঘটে, এপিক্যাল মেরিস্টেম কোষে এই বিভাজন ঘটে। তোমাদের একটা কাজ করব, সেটা হচ্ছে ইংলিশ আর জিকে তোমাদের পড়া দিয়ে দিব, এবং প্রত্যেক শুক্রবারে বা একটা ডেটে তোমাদের পরীক্ষা থাকবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। বিশেষ করে ইংলিশ, হ্যাঁ অ্যাপেক্সটা কিনো, আর জিকের জন্য MP3 কিনবা, MP3। তাহলে তোমাদের একটু করে তুমি যদি পড়ো, 10 পেজ করে যদি পড়ো, তাহলে দেখবা যে খুব অনায়াসে শেষ হয়ে যাবে। স্যার MP3 তে বাজারে দিতে পাওয়া যায়, এটা জর্জ সিরিজ এর MP3 আর এটা ম্যাট্রিক্স এর MP3। না জর্জ এটা বাংলাদেশ বিষয় যেটা, ওটা বাংলাদেশ বিষয়টা কিনবা। তাহলে শীর্ষস্থ এপিক্যাল মেরিস্টেম আর একটা ওয়াল্টার, এটা তো বললাম। তো আমাদের তাহলে কোথায় ঘটে বললাম? মজ্জা রশ্মি, এগুলো কি তাই না? মজ্জা রশ্মি এগুলো আমরা পড়বো। এটা তোমার হচ্ছে একটা গাছের মধ্যে যেমন কলা গাছের মাঝখানে একটা শক্ত দণ্ড থাকে না? এই দণ্ডটা কি বলে তোমাদের এখানে? ভুগলি। এই ভুগলি যদি আমরা ভালো করে কাটি, ভালো করে মাইক্রোস্কোপে লক্ষ্য করি, তাহলে দেখবো যে এর মধ্যে জাইলেম ফ্লেম আছে। আর এই জাইলেম ফ্লেম পাশাপাশি আছে। হ্যাঁ, সেলুলোজ তো এগুলোর নাম আছে, সেলুলোজ তো উপাদান, সেলুলোজ তো একদম মানে
উপাদান। স্ট্রাকচারাল উপাদান। হ্যাঁ উপাদান মানে এটা এটা হচ্ছে এরকম, কিন্তু এর গঠনের কথা বলছি, জাইলেম ফ্লেম এরকম আছে। আর এর মাঝখানে কি থাকে? মজ্জা থাকে, মজ্জা রশ্মি, মানে জাইলেম ফ্লেমের মাঝখানে থাকে মজ্জা রশ্মি, এবং এই মজ্জা রশ্মি সেলিব্রেশন এবং ক্যাম্বিয়াম থাকে। এই ছবিটা ওই একটা বুগলির ছবি যদি আঁকি তাহলে এরকম থাকবে যে নায়িকা বলতে তুমি একটা দিও নি বুবলি হইলো বুবলি এক্সপার্ট। এই যে স্যার মজা পায় রেছে না হ্যাঁ যাইলে তুমি মাঝখানে আছে এডিটিং এর রাস্তা এটা হলো ইনার চিকেন এক্স। और जिमे तो মনে হলো ঢাকার এক নামি দামি রেস্টুরেন্ট থেকে 150 টাকা মোরামুখি পাইছে মানুষের দিতে কি খাও ছবি শুদ্ধ দিয়ে রাখছে রেটে দিয়ে রাখছে দেখছে মানে হোটেলে একটা কন্ট্রাক্ট দেবে, হোটেলে এডি খাওয়া নরা গরু কত খাওয়াই দেয় গরু নি গরু থেকে কুত্তা খাওয়াই দেবে ওটা গরু থেকে খাওয়াই জিনিস দেখো ঢাকায় কুত্তা বিরিয়ানি হচ্ছে না ওই ভাই কারেন্ট আসছে ভাই ফ্রেন্ডে দে দেখো তো দিয়ে দে ওই এটা সুইচ করো ওই তারপরে ঠিক আছে। ওই আমার আমি কই আনে মনে আছে আচ্ছা স্যার তার মধ্যে আপনার ভাইয়া মোবাইল চার্জ লাগে চার্জ দাও অফ করে দেন স্যার সবগুলো হার্ডির নামে স্যার দুইটা দেখি পার্ট আছে কন্ডাইলের ক্ষেত্রে যে ইয়ারটার কি টিবুলার ফিবিয়ার পার্টে এখানে যে দুইটা পার্ট আছে কন্ডাইল থেকে দুইটা একটা ল্যাটারাল একটা মিডিয়াম তো স্যার ল্যাটারাল মিডিয়াম এর কি বোঝায় ল্যাটারাল হচ্ছে বাইরের দিকে, মিডিয়াল হচ্ছে ভিতরের দিকে। দেহের বাইরের দিকে বলা হয় ল্যাটারাল, দেহের ভিতরের দিকে বলা হয় মিডিয়াল। অ্যানিমেশন করতে কানেকশন আছে। ভিডিও ওপেন না ভিডিও ওপেন না এমবি কি है এমবি তো অ্যানিমেশন এটা পিকচার বলা ওকে, তাহলে আমরা পড়ি আসো। পিকচারের সামনে দিতে তাহলে কি বললাম যে কোথায় কোথায় হচ্ছে, তাহলে এটা ক্যাম্বিয়াম, মজ্জা রশ্মি। তাহলে এই যে এগুলোকে বলা হয় জাইলেম, এটা জাইলেম, এটা ফ্লেম, এই জাইলেম ফ্লেম। এই জাইলেম ফ্লেমের মাঝখানে যে টিস্যুগুলো থাকে এদেরকে বলা হয় মজ্জা বা মজ্জা রশ্মি। এটা হচ্ছে জাইলেম, আটকে রাখে। এটা ফ্লোয়েম, আর এটা হচ্ছে জাইলেম। জাইলেম আর এর মাঝখানে যে টিস্যুগুলো থাকে এদেরকে বলা হয় মজ্জা রশ্মি। এদের মাঝখানে মূলত মাইটোসিস সেলিব্রেশন করবে। আবার বর্ধিষ্ণু মূল, কাণ্ড এই সকল জায়গায় মাইটোসিস কোষ বিভাজন ঘটে। আচ্ছা নেক্সট, তারপরে আর কিছু উদ্ভিদ আছে যারা মাইটোসিস পদ্ধতিতে এদের সংখ্যা বৃদ্ধি করে। কয়েকটা নাম বলো তো দেখি, কারা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে এদের সংখ্যা বৃদ্ধি করে? কিছু এবার পরীক্ষা আসছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে যে তোমার এর মাধ্যমে ছত্রাক না শৈবাল কিসের মাধ্যমে এদের সংখ্যা বৃদ্ধি করে? সেটা কি হবে? স্পোরুলেশন, স্পোরের মাধ্যমে। আর স্পোর তৈরি হওয়া ওয়ান কাইন্ড অফ মাইটোসিস সেলিব্রেশন। এটা লেখা আছে নি কোথাও? আচ্ছা তাহলে লেখো যে নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে এবং সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে। নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে? নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস। কয়জফলাকার, বসুন্ধরা ঋষিকার ও ক্যারিওকাইনেসিস। এবং সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে।
নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে। ক্যারিওকাইনেসিস। আর সাইটোপ্লাজম আর সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে। সাইটোকাইনেসিস বলে। নিউক্লিয়াসেরটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমটা বলা হয় সাইটোকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমটাকে বলা হয় সাইটোকাইনেসিস বলে। আচ্ছা, এখন আমাদের মাইটোসিসের বৈশিষ্ট্যগুলো পড়বা, কী কী বৈশিষ্ট্য আছে মাঝখানে। মাইটোসিসের কী কী বৈশিষ্ট্য আছে? প্রথমে লম্বালম্বিভাবে ইয়ে হয়, দুটি ক্রোমাটিনে বিভক্ত হবে, এবং এটার কয়টা ধাপ আছে? মাইটোসিস কয়টা ধাপ আছে? মাইটোসিসের ক্ষেত্রে আমাদের মাইটোসিসকে আমরা 5টা পর্যায়ে ভাগ করছি। কি? প্রোফেজ, মেটাফেজ, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আর এর মধ্যে কি হয়? সমগুণ সম্পন্ন হবে এবং ক্রোমোজোম সংখ্যা সেম থাকে, শুধুমাত্র কপি হয়, ক্রোমোজোমগুলো শুধু কপি হতে থাকে। আচ্ছা আচ্ছা, এখন আমরা পড়বো কোষচক্র বা ইন্টারফেস। কোষচক্র কি? লেখো কোষচক্র, বড় করে লেখো কোষচক্র। কোষচক্র আর ইন্টারফেস সেম না? না, কোষচক্র ইন্টারফেস হচ্ছে কোষচক্রের একটা অংশ। কোষচক্র ভাই আমাদের একটা ইন্টারমিডিয়েটের গাইডলাইন দিয়ে যে যার মাধ্যমে আমরা ফলো করে ভালো হচ্ছে। ইন্টারমিডিয়েটে পড়া হচ্ছে, তোমাকে ধরে রাখতে হবে পড়াশোনা। প্রথম মানে আসে না যে মেন গুলো পড়লে ভালো কলেজে ইউনিভার্সিটিতে এখন একটা লক্ষ্য রাখো, ভালো রেজাল্ট। তোমার যদি ইঞ্জিনিয়ারিং করতে চাও, যে আমি ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার করবো, তাহলে ওই সকল সাবজেক্টগুলোতে ভালো ভালো করে জোর দেয়। আর না, এটা রাখতে হবে, না হলে কিন্তু হ্যাঁ রেজাল্ট এসএসসি রেজাল্ট। এখন বুয়েটে আবার বুয়েটে যদি পড়ার ইচ্ছা থাকে তোমাদের, তাহলে তো তোমার 8,000 থেকে 10,000 পরীক্ষা দিতে পারে। এখানে একটা রিস্ক থাকে যে পরীক্ষা দিতে পারবো কিনা। গোল্ডেন এ প্লাস লাগে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলোতে মাস্ট। তোমার বায়োলজি লাগবে না, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলোতে প্লাস পাইতেই হবে। ইংলিশে ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ আর ম্যাথে যদি প্লাস থাকে, তাহলে মোটামুটি ধরা যায় তুমি পরীক্ষা দিতে পারবে। হ্যাঁ, পরীক্ষা দেওয়ার জন্য 8 থেকে 12,000 পরীক্ষা দেয়। আর অন্যান্য তুমি এমন না যে তোমার বুয়েট আছে, চুয়েট আছে, রুয়েট আছে, আর সায়েন্স ঢাকা ভার্সিটি আছে। হ্যাঁ, ঢাকা ভার্সিটি, হ্যাঁ সব আলাদা। এখন অবশ্য বুঝছে পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা হচ্ছে। এখন তুমি যে কোনো কিছু পড়লে তোমার ইন্টারমিডিয়েটে কি আসছে, ওই চ্যাপ্টারের ইন্টারমিডিয়েটের কী কী কোশ্চেন আসছে, কোন ধাঁচের কোশ্চেন আসছে, আর বিভিন্ন ভার্সিটি। হ্যাঁ, অন্যভাবে পড়ে না, মানে যেটাতে এটাতে ঠিক আছে, যেটাতে এটাতে ঠিক আছে। ওদের পড়াশোনার মানে লেভেল ওই রকমই, বুঝছো না? ওরা পড়াশোনার লেভেল এরকম, মানে কোনো কিছু বাদ দেয় না, সব করছে। এখন ইন্টারমিডিয়েটে সময় নষ্ট করা যাবে না, একটা আমার কথা। আরটা হচ্ছে হ্যাঁ, পড়া জমায় রাখা যাবে, কন্টিনিউস করতে হবে। কন্টিনিউস যদি তুমি 7 থেকে 8 ঘন্টা পড়ো, মোর দেন না। 7 থেকে 8 ঘন্টা পড়তে পারলে মোর দেন না। আর পড়াশোনা করবে 2 বছর, কারণ এর আগে যে পড়াশোনা হয়েছে, এই 12 বছর যে পড়ছো বা 10 বছর, এইগুলা তোমার আলটিমেট রেজাল্ট আসবে এখান থেকে, তুমি কোন দিকে যাইতেছো। তো এই জন্য প্রথম থেকে পড়াশোনাটা গুছিয়ে ফেলো। বইটা কালেক্ট করে তারপরে তোমার নেক্সট তোমার টার্গেটটাকে আগে ফিল করো, যে আমি এটা করবো। এই টার্গেট অনুসারে কী কী করতে হবে সেটা ফিক্স করো, এবং সেই অনুসারে তোমরা আমল করো, হয়ে যাবে সহজ। যদি কেউ সিরিয়াস হয়, ইন্টারমিডিয়েটে 2 বছর শুধু সিরিয়াস হবে এবং পড়াশোনা করবে একটু, মানে এত বেশি না কিন্তু মোটামুটি লেভেলে পড়াশোনা করবে, তোমার 7 থেকে 10 ঘন্টা পড়াশোনা করবে, তাহলে মানে চান্স হবে, পড়াশোনা করলে হবে। আর এর মধ্যে তোমাদের সবসময় আমি তো তোমার অ্যাডমিশন টেস্ট যখন শুরু হয়েছে বা এর আগে যখন করছি, তখন তো পড়াশোনা সারাদিন করছি, বা খাওয়া দাওয়া বাদে বাসায় থাকতাম ওইরকম। কিন্তু তোমার স্কুল কলেজ যখন খোলা ছিল, না আমি তো টাঙ্গাইলে ছিলাম।
তো তখন তোমার হয়েছে, তোমার স্কুল যখন থাকছে তখন তো আর কলেজ যখন থাকছে তখন তো কলেজ যেতে হয়েছে। তাহলে দেখা গেছে যে আমাদের সময় থাকতো 3 ঘন্টা সর্বোচ্চ করতে পারতাম ক্যাট কলেজে। 10টার পরে সব শেষ না? হ্যাঁ 10টা পর্যন্ত, তোমার বিকেলে 1 ঘন্টা অথবা আবার সন্ধ্যায় 7টা থেকে তোমার 10টা পর্যন্ত 3 ঘন্টা। অনেকে না ভোর রাতে ওইটা পরে। এখন তারপরে তো তোমার ঘুমানো তো না ঘুমালে তো তুমি করতে পারবে না, মিনিমাম তোমাকে 8 ঘন্টা ঘুমাতে হবে। হ্যাঁ পাওয়ার নাকি আসলে সাইন্টিফিক্যালি কার্যকর এটা কি অনেকে যে বলে ধরেন আপনার 2-3 হ্যাঁ, ঘন্টা টাইম আপনার ভিডিও নাই, বলছিলেন তো। হুম। কিন্তু 10-15 মিনিট আপনি স্ট্রেস থেকে মুক্ত হওয়ার জন্য অনেক একটা পাওয়ার ন্যাপের ব্যবস্থা করে। পাওয়ার পাওয়ার ন্যাপ বিশ্রাম আর ও কি, আচ্ছা 10 মিনিটের 10 মিনিটে ঘুম দেয়, হ্যাঁ ঠিক আছে। ওটা কি স্যার সাইন্টিফিক্যালি এটা কোনো ভালো দিক আছে? হ্যাঁ হ্যাঁ ভালো আছে, ওইটা যদি নিতে পারো ব্রেন একটা না তো ব্রেন কাজ করতে পারে না ভালো করে। আচ্ছা আমরা একটু পড়ি তারপরে আমরা গল্প করবো না। কোষচক্র লেখো, কোষচক্র লেখো। একটি কোষের সৃষ্টি, একটি কোষের সৃষ্টি, বিভাজন, ওটা ইংলিশ। একটি কোষের সেল সাইকেল, ইংলিশে হবে সেল সাইকেল। কোষচক্র বা ইংলিশে লেখো সেল সাইকেল। দেখো একটি কোষের সৃষ্টি, বৃদ্ধি, সৃষ্টি বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন। একটি কোষের সৃষ্টি বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন। একটি কোষের সৃষ্টি বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন। একটি কোষের সৃষ্টি বৃদ্ধি এবং পরবর্তীতে যে বিভাজন, এই 3টি কাজ যে চক্রাকারে সম্পন্ন হয়, এই 3টি কাজ যে চক্রাকারে সম্পন্ন হয় তাকে কোষচক্র বলে। এই 3টি কাজ যে চক্রাকারে সম্পন্ন হয় তাকে কোষচক্র বলে, তাকে কোষচক্র বলে। দেখছো হাওয়ার্ড এবং পেল্ক, ভাইয়া হাওয়ার্ড এবং পেল্ক, পায়াকার ও অন্তস্তয়াকার ত্বক। হাওয়ার্ড ও পেল্ক কোন দেশে বিজ্ঞানী? তারা কোন দেশে যে ছিল, হয় আমেরিকান বিজ্ঞানী হবে। হাওয়ার্ড এবং পেল্ক কোষচক্র উপস্থাপনা করেন। কত শুনে ভাইয়া? 1953 যেমন হাওয়ার্ড এবং পেল্ক, সাল লাগবে না, সালগুলা কিছু সাল লাগবে কিন্তু সবগুলা সাল মুখস্থ করতে গেলে মনে থাকবে না। হাওয়ার্ড এবং পেল্ক কোষচক্র উপস্থাপনা করেন এবং স্টার দিয়ে লেখো একজন প্রাপ্তবয়স্ক মানুষের 10⁻14 বা 100 ট্রিলিয়ন, 100 ট্রিলিয়ন অথবা 10⁻14 একটি প্রাপ্তবয়স্ক মানুষের দেহে 10⁻14 ব্র্যাকেটে লেখো 100 ট্রিলিয়ন কোষ থাকে। 10⁻14 ব্র্যাকেটে লেখো 100 ট্রিলিয়ন কোষ থাকে। লেখো স্টার দিয়ে লেখো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্টার দিয়ে লেখো মানুষের লোহিত রক্তকণিকা, মানুষের লোহিত রক্তকণিকা, মানুষের লোহিত রক্তকণিকা তারপরে লোহিত রক্তকণিকা ব্র্যাকেটে লেখো ম্যাচিউর বা পূর্ণাঙ্গ ম্যাচিউর। ইনম্যাচিউর অবস্থায় এদের নিউক্লিয়াস থাকে, কিন্তু ম্যাচিউর হয়ে গেলে নিউক্লিয়াস আর থাকে না। তারপর কমা দিয়ে লেখো স্নায়ুকোষ, পেশিকোষ, পেশিকোষ, উদ্ভিদের স্থায়ী কোষ, স্নায়ুকোষ, পেশিকোষ, উদ্ভিদের স্থায়ী কোষ। এদের বিভাজন ঘটে না, এদের বিভাজন ঘটে না। তাহলে স্যার মানব শিশু যে আস্তে আস্তে বড় হয় তার বডিতে যদি স্যার স্নায়ুগুলো বিভক্ত হয় না, স্নায়ু কোষগুলো বিভাজন হয় না, কিন্তু মোটা মানে হাইপারট্রফি হয়, বিভিন্ন পদার্থ জমে এটা ম্যাচুরেশন হয়।
মানে লম্বা টাইপের হয়। লম্বা টাইপের হতে পারে কিন্তু সেল ডিভিশন হবে না, একটা থেকে দুইটা হবে না, কিন্তু এদের এদের হচ্ছে বৃদ্ধি হবে, মানে এটা বাড়বে, মোটা হবে বা বড় হবে, ক্যালসিয়াম জমে যাবে বা বিভিন্ন পদার্থ জমে জমে এরা বড় হবে। এবং এর মধ্যে তো শুধু ব্রেনের মধ্যে, মাথার মধ্যে তো শুধুমাত্র কোষ নাই, নিউরন নাই, আরও এর আবরণ আছে, নিউরনের আবরণ আছে, কিছু ফ্যাগোসাইটিক সেল আছে, রক্তর আছে, অনেক কিছু উপাদান আছে, চর্বি আছে, এগুলার পরিমাণ বাড়ে কিন্তু সেলের সংখ্যা বাড়ে না। কেন বাড়ে না বলো তো? সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম থাকে না, আর সেন্ট্রোজোম থাকে না, আর সেল ডিভিশন হলে কি হতো? মেমোরি লস হয়ে যেত। সেল ডিভিশন হলে তুমি আজকে যে সেল ডিভিশন হয়ে আরেকটা যখন সেল হইতো, সংখ্যা যখন বাড়তো, তখন তোমার মেমোরি কিছু ডিস্টারবেন্স হইতো, কারণ স্থায়ীভাবে যে মেমোরিগুলো আছে, এই মেমোরির মধ্যে যে নিউরনগুলো আছে, এই নিউরনগুলো চেঞ্জ হয় না, তো মেমোরি যেরকম আসবে হুবহু এরকম থাকবে। যদি সেল ডিভিশন যদি হইতো তাহলে কি হইতো? মেমোরিগুলো মানে একটা মেমোরি দুইটা হয়ে যেত, বুঝছো না? ডিস্টারবেন্স হইতো, ভুলে যাইতো অথবা রিকগনাইজ করে ঝামেলা হইতো। তাহলে সেল লেখো, কোষচক্রকে দুটি ধাপে বিভক্ত করা হয়, দুটি ধাপে বিভক্ত করা হয়, একটা এম ফেজ আর একটা ইন্টারফেস। কোষচক্রকে দুটি ধাপে বিভক্ত করা হয়, একটা এম ফেজ আর একটা ইন্টারফেস। কোষচক্রকে দুটি ধাপে বিভক্ত করা হয়। হ্যাঁ, তুমি তো জানোই যে এখন আসবা। হ্যাঁ আসছো তো, আর কোশ্চেন কি? ও আচ্ছা, তুমি জানো না? আমি তো বলে দিছিলাম যে ওরা জানাইতে। তুমি যে জানো না, আমি তো জানতাম না, আমি তো বলছি যে একজনে ফোন করে বলে দিছি সবাই জানাইতে। এই যে ওরা মতো জানার কথা ছিল, তোমার নাম্বার ছিল না, বিধায় জানানো হয় না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, সকালে একটু উঠলা, এক্সারসাইজ হইল, সমস্যা নেই। তাহলে কি বললাম? কোষচক্রের দুটি প্রধান ধাপে ভাগ করা হয়েছে, কি কি? এম ফেজ এবং ইন্টারফেস। দেখো এম ফেজ এবং ইন্টারফেস লিখছো? লেখো এম ফেজ, ব্র্যাকেটে লেখো মাইটোসিস। এম দ্বারা কি বোঝায়? মাইটোসিস ফেজ। এম দ্বারা বোঝায় মাইটোসিস ফেজ। এম দ্বারা বোঝায়, এম ইজ কল্ড দ্য মাইটোসিস ফেজ। আর ইন্টারফেস লেখো এম ফেজে মূলত কোষ বিভাজন ঘটে। এম ফেজে মূলত কোষ বিভাজন ঘটে। দেখো কোষ বিভাজনের মোট সময়ের 5 থেকে 10% এই সময় এই পর্যায়ে ব্যয় হয়। কোষচক্রের মোট সময়ের বা কোষচক্রের মোট সময়ের 5 থেকে 10% সময়। তোমাদের শীট দিয়ে দিব, সমস্যা নাই, আমার কাছে শীট আছে। আচ্ছা দিমনি, 10% সময়। হ্যাঁ, এই প্রক্রিয়ায় 5 থেকে 10% সময় এই প্রক্রিয়ায় ব্যয় হয়, লিখছো? তারপর লেখো ইন্টারফেস। একে প্রস্তুতি পর্যায় বলা হয়। ইন্টারফেসকে কি বলে? দিস ইজ কল্ড প্রস্তুতি পর্যায়। মানে কি? টোটাল যে বিভাজন হওয়ার জন্য যত লাগবে, ফ্যান লাগবে, ফ্যানের সুইচ আছে ওখানে, ওই যে পাশে, ওইটা, হ্যাঁ পাশে, হ্যাঁ ঠিক আছে, এটা কোষ। তারপর ইন্টারফেস লেখো এই পর্যায়ে, হ্যাঁ ইন্টারফেস বা প্রস্তুতি পর্যায়। এই পর্যায়ে কোষ বিভাজনের সকল উপাদান তৈরি হয়।
এবং বিশ্রামরত অবস্থায় থাকে। কোষ বিশ্রামরত অবস্থায় থাকে। এ পর্যায়ে কোষ বিভাজনের সকল উপাদান উৎপন্ন হয় এবং বিশ্রামরত অবস্থায় থাকে, রেস্টিং অবস্থায় থাকে। দেখো ইন্টারফেসকে তিনটি এবং কোষ বিভাজনের সকল উপাদান উৎপন্ন হয়, লিখছো? আচ্ছা, এবং বিশ্রামরত অবস্থায় থাকে। তারপর লেখো যে একে তিনটি অংশে ভাগ করা যায়, তিনটি অংশে ভাগ করা হয়। এক নম্বর লেখো G1, মানে এক নম্বর না, লেখো যে G1 S এবং G2। এক নম্বর হচ্ছে G1 S আর G2, এই তিনটা পর্যায় G1 S and G2, G1 S and G2 এগুলোতে ভাগ করছে। G1 S and G2 কি বললাম? G1 S and G2 এগুলোতে আমরা ভাগ করছি। G1 S and G2 লিখছো? G1 মানে কি? ব্র্যাকেটে লেখো গ্যাপ 1। G1 মানে হচ্ছে গ্যাপ 1। G1 দ্বারা কি বোঝায়? গ্যাপ 1। S দ্বারা কি বোঝায়? সিনথেসিস। G1 S দ্বারা কি বোঝায়? সিনথেসিস। আর G1 তো গ্যাপ 1, গ্যাপ 1। আর G2 হচ্ছে গ্যাপ 2। G2 দ্বারা কি বোঝায়? গ্যাপ 2। G1 হচ্ছে গ্যাপ 1, S দ্বারা বোঝায় সিনথেসিস, আর G2 হচ্ছে গ্যাপ 2। গ্যাপ GAP লেখা আছে। গ্যাপ মানে এটা এখানে ফাঁকা থাকে আর কি, গ্যাপ ফাঁকা না আসলে। এখানে আগে থেকে কথা আছে টার্গেট করতে সার্ভিস। আচ্ছা, এগুলো পড়বো, আমরা পড়বো আস্তে আস্তে। তারপর লেখো যে আর একটা স্টার দিয়ে লেখো, স্টার দিয়ে লেখো। তোমাদের বই অবশ্য নাই, কিন্তু এটা আর একটা আছে। লেখো যে এম ফেজের পর এম ফেজের পর কিছু কোষ এম ফেজের পর কিছু কোষ সুপ্ত অবস্থায় থাকে, সুপ্ত অবস্থায় থাকে। এবং যথেষ্ট পরিমাণ উদ্দীপনা পেলে কোষ বিভাজন এ অংশগ্রহণ করে। যথেষ্ট পরিমাণ উদ্দীপনা পেলে কোষ বিভাজনে অংশগ্রহণ করে। এদেরকে পুষ্যেন সেল বলে। এদেরকে পুষ্যেন মানে কি? UIS পুষ্যেন বানানটা দেখতে হবে। এটা দেখো তো, পুষ্যেন নাই, বই নাই, এটা পুষ্যেন সেল বলে। বাংলা লেখা পুষ্যেন। ওটা তো কোশ্চেন। হ্যাঁ, কোশ্চেন আমি লিখে দেবো পরে। কোশ্চেন সেল বলে, কোষ বলে, কোশ্চেন কোষ বলে। এবং এই ধাপকে G0 ধাপ বলে। এই ধাপকে G0। আরও একটা ধাপ আছে, দিস ইজ কল্ড G0 ফেজ। এই ধাপকে G0 ধাপের নাম কি? G0 ধাপ বলে। লেখো যেমন লিভার কোষ
তারপর হচ্ছে সকল ব্লাস্ট কোষ, সকল ব্লাস্ট কোষ। এটা কি হয়, এই সকল কোষগুলো নর্মালি সেলিভিশনে তোমার যায় না, এবং গিয়ে একটা সেলিভিশন হওয়ার পর তারা একটু সুপ্ত অবস্থায় থাকে, নর্মালি সেলিভিশন করে না। কিন্তু এদেরকে যদি উদ্দীপনা দিতে পারো তাহলে এরা সেলিভিশন করে, আর প্রয়োজনে তাকে দিয়ে এরা করতে পারে। আচ্ছা, এখানে একটা ছবি আছে, এই ছবিটা তাহলে আজকে ছবিটা পর্যন্ত ধরবো। ও ম্যাডাম আসছে, কি কি বললাম? মোট সময় 5 থেকে 10% সময় লাগে, আর এটা লাগে G2-তে লাগে 30 থেকে 40, 30 থেকে 40% সময় লাগে। আর এটা কত লাগে? এস ফেজে লাগে, এস ফেজ এটা হচ্ছে 40%, এটার মতো ওরা রাখা লাগে 30 থেকে 50% সময় লাগে। আর এর লাগে এম ফেজে মাত্র 5 থেকে 10%, আর G2-তে লাগে কত? 10 থেকে 20%। 10 থেকে টোটাল সময় মাত্র 10 থেকে 20% সময় তারা থাকে G2 ফেজে। G2 ফেজে থাকে 10 থেকে 20% সময়, আর এই ফেজে থাকে 5 থেকে 10, আর G1 থাকে 30 থেকে 40, আর এটা থেকে 30 থেকে 50। নেক্সটে আমরা ইলাবোরেট আরো করবো। কোষ্ঠক্রটা তোমরা একটু দেখে আইসো, বই আছে তো না? এই তোমরা কি আসবা? হ্যাঁ, আচ্ছা তাহলে আচ্ছা তাহলে তোরা এই সপ্তাহ বন্ধ থাকুক না? আপনারা এখন কথা কথা আমরা বাকিরা সমস্যা কি, কারণ আমরা যারা বাকি যারা আচ্ছা তাহলে বন্ধ থাকুক কয়েকদিন, ইনবক্সে মেল করে দিন আগামী শনিবার পর্যন্ত। ভাই মেসেঞ্জারে লিখে দিন আগে। আচ্ছা ঠিক আছে, আগামী সময় যদি পরিস্থিতি ভালো হয় অথবা খারাপ হলে বাড়ানো হবে, আর ভালো হইলে তো বলে দেওয়া হবে। আগামী শনিবারে আবার আসবা। এখন তো কোনো ঘোষণা টোষণা কিছু, আগামী শনিবারে হ্যাঁ শনিবারে। এটা স্যার এক অগ্রগতি 1 মাসের ব্যবসা, নিশ্চয়ই এটা দাঁড়াবে।